নমস্কার, ওশিয়ানাইট মেডিকেল সার্ভিসেসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিসক্যারেজ। আর এই বিষয়ে চর্চা করার জন্য আমাদের সাথে আছেন ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়। নমস্কার স্যার। নমস্কার। তো চলুন স্যার থেকেই জেনে নিই এই মিসক্যারেজ শব্দটার আসল মানে কি। মিসক্যারেজ নর্মালি সবাই বলে থাকে মিসক্যারেজ আরেকটা বা অ্যাবর্শন সবই একই জিনিস আর কি। মিসক্যারেজ বলতে যেটা বোঝায় যে প্রেগনেন্সি লস বা 5 মাসের আগে বা অনেক ক্ষেত্রে আমরা বলি 24 সপ্তাহ বা এর আগে যদি যে কোনো কারণে যদি প্রেগনেন্সি লস হয়ে যায়, এনি কারণে বিভিন্ন কারণ থাকে, তো তাকে বলা হয় মিসক্যারেজ। তো 24 সপ্তাহ বা এর রিজন যেটা হচ্ছে বিফোর মানে ফিটাল ভায়াবিলিটি, মানে বাচ্চা নিচে থেকে বাইরে এসে সার্ভাইভাল করার স্টেজের আগে পর্যন্ত, মানে যদি এটা 26 বা 7 মাসে হয় তখন মিসক্যারেজ বলা হয় না, তখন অন্য টার্ম আছে। মিসক্যারেজ বলা হয় যখনই ফিটাল ভায়াবিলিটি মানে বাচ্চা বাইরে এসে নিজে থেকে যে সার্ভাইভ করবে তার আগের স্টেজে যদি কোনো কারণে প্রেগন্যান্সি লস হয় তাকে মিসক্যারেজ বলে। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে মিসক্যারেজ আর অ্যাবর্শন অনেকটা সেম, একই জিনিস। একই জিনিস, কিন্তু ওটার ব্যাপারে যদি একটু বলেন যে অনেকে ভাবে দুটো জিনিস আলাদা। দুটো জিনিস ঠিক আলাদা নয়। মিসক্যারেজ আর অ্যাবর্শন বেসিক্যালি একই। মেডিকেল টার্মিনোলজিতে অ্যাবর্শন বলা হয়, মিসক্যারেজ সেম। এনি কারণে, যেমন বললাম যে প্রেগন্যান্সি লসকেই আমরা বলি মিসক্যারেজ। আর অ্যাবর্শন। হ্যাঁ। আপনি বললেন যে নানা কারণে মিসক্যারেজ হতে পারে। হ্যাঁ, অনেক কারণ থাকে, তো মেইনলি কি কারণ হতে পারে একটা মিসক্যারেজে? মেইনলি দেখুন প্রেগন্যান্সি যেমন আমি বলা হয় যে 3টে ভাগে ভাগ করা হয়, যে ফার্স্ট ট্রাইমেস্টার, যে সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো এই মেনলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারের লসকেই বলা হয় মিসক্যারেজ। তো দু ধরনের কজই, তো মিসক্যারেজ ফার্স্ট ট্রাইমেস্টারের হতে পারে, যেমন হচ্ছে বলে প্রথম 12 সপ্তাহ বা 3 মাস, বা 3 মাস থেকে 5 মাসের মধ্যেও মিসক্যারেজ হতে পারে। তো দু ধরনের মিসক্যারেজের কারণ আলাদা, বাট মোস্ট কমন হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, মানে প্রথম 3 মাসে মিসক্যারেজটাই মোস্ট কমন। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন 1% কেসেসে রেকারেন্ট মিসক্যারেজ হয়, যাকে আমরা বলি রেকারেন্ট প্রেগন্যান্সি লস। মানে ধরুন একবার মিসক্যারেজ হলো, আবার পরের প্রেগন্যান্সিতে মিসক্যারেজ হলো, আবার তারপরের প্রেগন্যান্সিতে, এরকম হতে থাকে। তো কারণ বলতে যেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাসে যেটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, মানে কোনো ক্রোমোজোম প্রবলেম যদি হয়, এটা ডিপেন্ড করে, এটা কারোর হাতে থাকে না। তবে অবভিয়াসলি যদি মায়ের এজ অনেকটা বেশি থাকে, যেমন ধরুন মোর দ্যান 35 ইয়ার্স বা স্পেসিফিক্যালি মোর দ্যান 40 ইয়ার্স, তখন বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির চান্স থাকে। তো সেটা জানা যায় অনেক ধরনের ক্যারিওটাইপিং বা ক্রোমোজোমাল টেস্টের মাধ্যমে, সেটা জানা যায়। আর এক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা যদি খুব আনকন্ট্রোল থাকে, ডায়াবেটিস, বা ধরুন হচ্ছে পলিসিস্টিক ওভারিতে অনেক সময় মিসক্যারেজ হয়, বা যে কোনো মায়েদের যদি ক্রনিক ডিজিজ থাকে, যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, এবং সেটার জন্য যদি খুব লং টার্ম সাফারিং থাকে, তখন মিসক্যারেজ হতে পারে। বা যদি খুব ওবেসিটি, বডি ওয়েট খুব বেশি থাকে, তখন সময়। তো এই হচ্ছে প্রথম 3 মাসে মিসক্যারেজে। বা অনেক সময় ইমিউনোলজিক্যাল একটা ডিজিজ থাকে, আমরা বলি ডাক্তারি মেডিকেল টার্মসে বলি অ্যাপলা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তো সেখানে হচ্ছে যে কি হয়, যে ইউট্রাসের যে বা জরায়ুর যে ব্লাড সাপ্লাই এর মধ্যে সেগুলো কোনো একটা কারণে, ইমিউনোলজিক্যাল কারণে ব্লক হয়ে যায়। তো সেই জন্য বাচ্চার রক্ত যেতে পারে না, মায়ের বডি থেকে বাচ্চার শরীরে রক্ত যেতে পারে না, তাই মিসক্যারেজ হয়ে যায়। এবার যদি বলি 3 মাস থেকে 5 মাসের মধ্যে কারণ, এটা মেনলি রিজন হচ্ছে সার্ভাইকাল একটা ইনকম্পিটেন্স থাকে। সার্ভিক্স বলতে আমরা যে বুঝি যে জরায়ুর মুখ আর কি, সেটা অনেক সময় উইক হয়ে যায়। সেটা নিজস্ব কারণেও হতে পারে, জেনেটিক কারণে অনেক সময় মাসেল উইকনেসের হিস্ট্রি থাকে, যে ওই কারণেও জরায়ুর মুখটা উইক থাকে, বা অন্য কারণেও বারবার হয়তো আগে অ্যাবর্শন হয়েছে, তার জন্য হয়তো জরায়ুর মুখটা অনেক সময় উইক হয়ে যায়। এছাড়া জরায়ুর অনেক সময় কিছু স্ট্রাকচারাল প্রবলেম থাকে, যেমন ধরুন জরায়ু আমরা জানি যে একটি বডি থাকে জরায়ুর, অনেক সময় জরায়ুর বডির মধ্যে অনেক সময় একটা দেওয়াল থাকে, যেটা আমরা বলি সেপ্টাম, বা জরায়ুর বডিটা দুটো থাকে, যেটা একটা থাকার কথা দুটো থাকে। তো ওই জন্য স্বভাবতই জরায়ুর মধ্যে জায়গা কম থাকে। তো এইসব কারণেও মিসক্যারেজ হতে পারে। এবং অনেক
কারণে দেখা গেছে যে অনেক সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা গিয়েও দেখা গেছে কোনো কারণ পাওয়া যায়নি, যে মিসক্যারেজের কি কারণ কিন্তু খুঁজে পাওয়া যায়নি যে কি কারণ। আচ্ছা, তো মিসক্যারেজ হওয়ার তো অনেক কারণ আছে, কিন্তু একটা গর্ভবতী মহিলা বা এক্সপেক্টিং মাদার সেটা বুঝবে কি করে? মিসক্যারেজের সিমটম যেটা হচ্ছে যে মেজরিটি মেন সিমটম হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং। মেইনলি প্রথম 3 মাসে যেটা হয় যে হট করে সাডেনলি মায়েরা অনেক সময় কমপ্লেন করেন যে সাডেনলি ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, বা পেটে ক্র্যাম্পস হচ্ছে, বা হচ্ছে যে কিছু ক্লট টাইপের কিছু এক্সপালশন হয়ে যায় অনেক সময় ভ্যাজাইনালি। তো এটা থেকে মেনলি বোঝা যায় যে মিসক্যারেজ হচ্ছে বা মিসক্যারেজ শুরু হয়েছে এটা থেকে। আর অনেক সময় 3 থেকে 5 মাসের মধ্যে যেমন বললাম যে জরায়ুর মুখটা অনেক সময় উইক থাকে মাসেল উইকনেসের কারণে, জেনেটিক কারণে হতে পারে, বা যেমন বললাম যে আগে অনেক অপারেশনস জন্য সেই সময় দেখা যায় যে জরায়ুর মধ্যে থেকে যে বাচ্চার আশেপাশে যে জল থাকে যেটা বলি অ্যামনিওটিক ফ্লুইড, সেটা অনেক সময় বেরিয়ে আসে এবং যেটা আমরা বলি যে জল ভেঙে যায়। তো জল ভাঙাতে অনেক লাস্টে যে প্রেগনেন্সি, বাট এখানেও হচ্ছে যে কি হয় যে প্রিম্যাচিওর ভাবেই অনেক সময় জল ভেঙে ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি মানে ওই বেবি এক্সপালশন হয়ে গেল। তো সেটা অনেক সময় হয়, এটাও একটা সিমটম হতে পারে। তো প্রধানত ব্লিডিংটাই মেনলি হয়, বাট উইথ পেইন এটা। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা বাড়িতে বসে কিভাবে জানতে পারবে যে মিসক্যারেজ হয়েছে, তাছাড়া প্যাথোলজিক্যালি কি কোনোভাবে জানতে পারবে? জানতে পারবে মানে দেখুন যে কিছুটা আইডিয়া যাদের আগে ধরুন মিসক্যারেজ হয়েছে, অনেক ক্ষেত্রে তাদের আমরা কিছু সিরিয়াল আলট্রাসাউন্ড করা হয় যে দেখা হয় যে জরার মুখটা কতটা ওপেন হচ্ছে, সেখান দিয়ে আমরা দেখি যে সেরকম উইকনেসের কোনো ফিচার আলট্রাসাউন্ড করে বোঝা যায় যে জরার মুখটা ওপেন হচ্ছে কিনা আস্তে আস্তে। এটা দেখে অনেক সময় বোঝা যায় যে মিসক্যারেজ হয়তো হতে পারে। সেক্ষেত্রে কিছু প্রিভেন্টিভ মেজার্সও আছে, আমরা একটা স্টিচ বলা হয় যেটা বলে ম্যাকডোনাল্ড স্টিচ, জরার মুখে একটা সেলাই দিয়ে দেওয়া হয় যাতে জরায়ুটা একটু সাপোর্ট থাকে। তো সেই বিষয়ে কিছুটা এবং আলট্রাসাউন্ড করে তো অন্যান্য ফিচার বোঝা যায় যে প্রেগনেন্সি স্যাক যেটা আগে ধরুন ছিল এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, বা প্রেগনেন্সি স্যাকের আশেপাশে অনেকটা ব্লাড ক্লট জমা আছে। তো এগুলো দেখলেও একটা মিসক্যারেজ হয়েছে এটা বোঝা যায়। তো দর্শক বন্ধুরা, আমরা অনেক কিছুই তথ্য জানতে পারলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর তাছাড়া আপনারা যদি কোনো কনসালটেশন নিতে চান ডক্টরের থেকে একদম, তো নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, চলে যাই আমাদের নেক্সট সেশনে। সেটা হচ্ছে এটা একটা ধারণা আছে যে অনেকবার মিসক্যারেজ হলে মহিলারা ভয় পান আরেকবার কনসিভ করতে, সেই ক্ষেত্রে কি করেন? দেখুন স্বভাবতই মিসক্যারেজ একটা খুব ইমোশনালি একটা সেটব্যাকের জায়গা, কারণ নর্মালি যখন প্রেগনেন্সি আসে তারপর থেকে হঠাৎ করে ব্লিডিং হয়ে যখন প্রেগনেন্সি লস হয়ে যায় একটা সেটব্যাক তো হয়। বাট এটা সবসময় আমরা বলি যে মেন্টাল সেটব্যাকের ব্যাপার নেই, যেটা ডেটা আছে সেটা দেখা গেছে যে একটা মিসক্যারেজের পর অলমোস্ট 90% চান্সেস থাকে যে পরবর্তীকালে যে নর্মাল প্রেগনেন্সি চলে আসার। মানে এটার মধ্যে হতাশার কিছু নেই। তবে অবভিয়াসলি যে প্রথমবার বা দ্বিতীয়বার মিসক্যারেজ হলে যেগুলো যেগুলো রিজন বললাম সেগুলো অবভিয়াসলি স্ক্রিন করে নেওয়া, তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত যাতে পরবর্তীকালে মিসক্যারেজ না হয়। তো মিসক্যারেজ যেমন বললেন যে ফিজিক্যাল এফেক্ট করার সাথে সাথে মেন্টালিও একটা মহিলাকে এফেক্ট করে, তো সেই ক্ষেত্রে ধরুন একটা মহিলা জাস্ট মিসক্যারেজের থ্রু যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের মেন্টালিও কি করণীয়? তখন ইমিডিয়েটলি মানে দেখুন মিসক্যারেজ হলে আহ, ওই টাইমটা ওনাকে সাপোর্ট দেওয়া, এবং যেটা করার যদি মিসক্যারেজ কমপ্লিট হয়ে থাকে তখন সেখানে কিছু করার থাকে না বেসিক্যালি। বাট অনেক ক্ষেত্রে যদি ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন মানে ইনকমপ্লিট মিসক্যারেজ হয়ে থাকে তখন সেটা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওর্স আছে, যেমন আমরা বলি ডিএনই, ডায়ালিটেশন, ইভ্যাকুয়েশন। সেই সময় হচ্ছে যে মিসক্যারেজ কমপ্লিট করার ব্যবস্থা করা হয়। এবং হচ্ছে যে অনেক সময় ব্লাড লসও বেশি হয়ে যায়, তখন সেই সময় ব্লাড ট্রান্সফিউশনও করতে হতে পারে। তো ওই সময়টা ওনাকে সাপোর্ট দেওয়াটাই মেন ব্যাপার। আচ্ছা, তো সবকিছুই জানলাম মিসক্যারেজের ব্যাপারে, যেটা লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মিসক্যারেজ হওয়াটা কিভাবে প্রিভেন্ট করব? মিসক্যারেজ হওয়াটা প্রিভেন্ট করবো যেমন কারণ থেকেই তো যে কটা বললাম। একবার মিসক্যারেজ হলেই প্রথমত যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এজে প্রেগনেন্সি প্ল্যান করা, লেস দ্যান 35 ইয়ার্স।
যাদের খুব ওবেসিটি আছে এবং মিসক্যারেজ হয়েছে, পরের বার প্রেগনেন্সি নেওয়ার আগে অবশ্যই বডি ওয়েট কম করা উচিত। তৃতীয়ত যেটা হচ্ছে ফলিক অ্যাসিড বলে একটা ওষুধ আছে। ফলিক অ্যাসিড একবারে প্রেগনেন্সি শুরু হওয়ার কনসিভ প্ল্যান করার 1 মাস বা 2 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়াটা উচিত। এবং যে মেডিকেল প্রবলেম যেটা আগে বললাম, থাইরয়েড, সুগার, ধরুন কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, যাই থাকুক, সেগুলোকে অপটিমাইজ করে তার মেডিসিনস একবার অপটিমাইজ করে যেন সব, ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে, থাইরয়েড যেন ঠিকঠাক থাকে, এবং কিডনি বা লিভারের যদি সমস্যা থাকে সেগুলোকে যেমন ঠিকঠাক জায়গায় নিয়ে এসে প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। যেমন ধরুন, যেমন বললাম, জরায়ুতে যদি কোনো দেওয়াল থাকে যেটা বলে সেপ্টাম, সেটা আমাদের একটা হিস্ট্রোস্কোপি বলে একটা প্রসিডিওর আছে। তো সেখানে হচ্ছে দেয়ালটাকে আমরা কেটে দেওয়া যেতে পারে জরায়ুর মধ্যে, তাহলে জরায়ুর অনেক জায়গাটা বেড়ে যায়। এবং যদি জরায়ুর মধ্যে কোনো পলিপ বা কিছু থাকে সেগুলো রিমুভ করা যায়। আর মধ্যে অনেক সময় ইনফেকশনের কারণে মিসক্যারেজ হতে পারে, সেটা আমি স্কিপ করলাম আগে কজ বলার সময়। তো ইনফেকশনও, যেটা জরায়ুরও ইনফেকশন হতে পারে মেনলি, সেগুলোর অনেক ট্রিটমেন্ট আছে ইনফেকশনের, সেগুলো ট্রিটমেন্ট করিয়ে পরের বার প্রেগনেন্সি নিলে অনেক সময় কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনি একটা মেডিসিনের নাম বললেন ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, হ্যাঁ। তো এটা কি কনসালটেশন করে নিতে হবে? ফলিক অ্যাসিড কনসালটেশন দরকার নেই, যেটা ইভেন যাদের মিসক্যারেজ হয়েছে বা যাদের হয়নি, নর্মাল প্রেগনেন্সি ট্রাই করছেন, এটা ইউনিফর্মলি রেকমেন্ডেড। যে ধরুন নিউলি ম্যারিড কাপলও, ধরুন আফটার 1 year অফ ম্যারেজ কোনো মাস থেকে প্রেগনেন্সি ট্রাই করার প্ল্যান করছেন, তাদেরও উচিত যে ওনাদের যে ফলিক অ্যাসিড 5 mg ট্যাবলেট, যবে থেকে ধরুন ওনারা ডিসেম্বর থেকে কনসিভ করার প্ল্যান করতে চাইছেন, তো একবারে নভেম্বরের 1st থেকে 1 মাস আগে থেকে ফলিক অ্যাসিড ডেইলি খাওয়া উচিত এবং প্রত্যেক দিন নেওয়া উচিত। এবং যতদিন প্রেগনেন্সি না আসছে, এবং ইভেন আমরা বলি প্রেগনেন্সি পরেও ফলিক অ্যাসিড চলে, তো এটা উইদাউট কনসালটেশনই শুরু করা যায়। আচ্ছা, এটা কতদিন নিতে পারে মানে? টিল প্রেগনেন্সি আসে, এবং ইভেন প্রেগনেন্সি আসার পরেও কন্টিনিউ হবে। সেটা ডক্টর রেকমেন্ডেশন? সেটা ডক্টর রেকমেন্ডেশন তো অবশ্যই, তবে এটা প্রেগনেন্সি প্ল্যানিং এর আগে থেকেই শুরু করা উচিত, ইরেসপেক্টিভ যাদের মিসক্যারেজ হয়েছে বা হয়নি। তো দর্শক বন্ধুরা, আজকে মিসক্যারেজের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে বা প্রশ্ন থাকে, ওশিয়ানাইট মেডিকেল সার্ভিসেসের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ চান যে ডক্টরের সাথে একদম ফেস টু ফেস কনসাল্ট করবেন, তো নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।